রানী খানিক স্বস্তি পেয়ে সোজা ওয়াশরুমে চলে আসলো। ফোনটা কোথায় রাখবে এখন? পুরো ওয়াশরুমে নজর বুলালো। বাথটাব থেকে শুরু করে প্রতিটা কোণায় তাজা রক্ত, লাল গোলাপের পাপড়ি ছিটানো। খুব সুন্দর সুবাসও ছড়াচ্ছে। তার গোলাপের ঘ্রাণ বরাবরই খুব ভালোই লাগে। চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিল। পর মুহূর্তে মনে মনে আওড়ালো, বেশিক্ষণ থাকা যাবে না। যদি জাবরা রেগে যায়, সেটা ভেবেই চোখ মেলে তাকালো। ভালো করে আরেকবার ওয়াশরুমে নজর বুলালো। তেমন কোনো জায়গা নেই যেখানে ফোনটা লুকানো যাবে বলে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। হাত কসলাতে কসলাতে বিড়বিড় করলো, হে কোন জ্বালায় ফেসে গেলাম, আল্লাহ রক্ষা করো। বলা শেষ হতেই নজর পড়ল টিস্যুর উপর। তখনই চটজলদি মাথায় একটা বুদ্ধি আসলো তার। দেরি না করে গুজে রাখা ফোন বের করলো। সেটাকে টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে নিল। অতঃপর ঝুড়িতে রেখে দিল। চোখে মুখে হালকা পানি ছিটিয়ে বের হয়ে আসলো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। গলার লকেটটা খানিক ঝলকানি মেরেছিল তখন। সেটা প্রায় সময় এভাবে ঝলক মারে দেখে তত একটা মাথায় নিল না। কম্পিত শরীর নিয়ে কোনো রকম লাইট অফ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ল। জাবরার যেমন করে শুয়েছিল তেমন ভাবেই আছে। ভোর গড়িয়ে সকাল 10টার দিকে রানীর ঘুম ভাঙল। আঁখ মেলতেই হুঁশ ফিরে এলো। পর মুহূর্তে ধড়মড় করে উঠে বসল সে। শেষ রাতের ক্ষীণ অন্ধকারটুকু সে কখন মিলিয়ে গেছে। জানালাহীন সে বিশাল কক্ষে সময়ের অস্তিত্ব বোঝার একমাত্র উপায় ছিল ঘড়ির কাঁটা। রানী তাড়াহুড়ো করে বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়ি এখন বিরক্ত লাগছে, তবে এখানে আর অন্য কোনো ড্রেসই নেই। ওয়াশরুমে রাখা জিদ্দাতের গতরাতের প্যান্টটা চোখে পড়তে সে দেরি করল না। দ্রুত প্যাকেট হাতড়াতে শুরু করলো। তবে ফলাফল শূন্য। পেন ড্রাইভটা নেই। রানীর ভ্রু কুঁচকে আসলো। বুকের ভেতর চাপ উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। কাল রাতের পর অন্তত একটা বিষয় পরিষ্কার, পেন ড্রাইভটা জিদ্দাতের সাথেই আছে। সে দীর্ঘশ্বাস ফেলল। ফ্রেশ হতে বেরিয়ে এসে নিখুঁতভাবে বেড গুছিয়ে নিল। এই কদিন অদ্ভুতভাবে অভ্যাস বদলেছে তার। মাঝে মাঝে নিজের মধ্যে থাকে না। দরজার সামনে এসে দাঁড়াতে আগের মতোই কোনো শব্দ ছাড়া দরজাটা আপনা আপনি খুলে গেল। রানীর বুকের ভেতর আবারও অদ্ভুত অস্বস্তি জমল। এই ম্যানশনের প্রতিটি জিনিস অদ্ভুত। ধীর পায়ে নিচে নেমে আসতে থমকে দাঁড়ালো। পুরো ম্যানশন নিস্তব্ধ। একটিও মেড নেই। চারপাশে শুধু নিস্তব্ধতা। তার দৃষ্টি ধীরে ধীরে বাইরের দিকে গিয়ে আটকালো। মেইন দরজাটাও খোলা। এত বড় ম্যানশনে অথচ আজ কোথাও কোনো গার্ড নেই। কাল পর্যন্ত যেখানে প্রতিটি করিডোর এবং প্রতিটি প্রবেশপথ পাহারা দিচ্ছিল সশস্ত্র মানুষ, আজ সেখানে শুধু নীরবতা। বিষয়টা অস্বাভাবিক, অস্বস্তিকর। রানী ধীর পায়ে এগিয়ে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে বিশাল লোহার পুক্ত গেট বন্ধ। আশেপাশে একটি গার্ডের ছায়াও নেই। তবে কৌতূহল আরও বেড়ে গেল। চারপাশে খুঁটিয়ে দেখতে দেখতে ধীরে ধীরে ম্যানশনের পেছনের দিকটাই গেল। সব থেকে অবাক করার বিষয় হলো, পেছনে কোনো জঙ্গল নেই, বরং বিশাল দেওয়ালের ওপরে সরু রাস্তা। আর ঠিক সেখানেই এসে তার পা থেমে গেল। চোখে স্পষ্ট বিষদময় মুখ ফুটে উঠল। পেছনে কোনো জঙ্গল নেই, বরং বিশাল উঁচু দেয়ালের ওপাশে একটা রাস্তা। কাল রাতে সে জাবরারের পিছনে সিঁড়ির রুমের পাশে গোপন পথ ধরে অন্তত 1.5 মাইল গিয়েছে। বাহির থেকে তো বোঝাই যাচ্ছে না এখানে কোনো জঙ্গলের অস্তিত্ব আছে বলে। কোথায় সে অন্ধকার বন? ভাবনার মাঝেই মুখের সামনে দেওয়ালের ওপর থেকে একটি মৌমাছি এসে ঘুরঘুর করতে থাকলো। সে হাত দ্বারা নাড়িয়ে খানিক পিছিয়ে আনবে, তাতেও কাজ হলো না। মৌমাছিটা তার মুখের সামনে এসে বারবার হাজির হয়ে যাচ্ছে। হাত দিয়ে সেটা তাড়ানোর চেষ্টা করলো বারবার, কিন্তু সেটা যাওয়ার বদলে আরো কাছে এসে ভিড়ছে। খানিক ভয় পেয়ে গেল, যদি তাকে কামড়ে দেয় তখন কি হবে। আরো বেশ খানিকক্ষণ পিছিয়ে আসলো। হঠাৎ রানী অবাক চোখে লক্ষ্য করে মৌমাছিটার শরীর ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে। আতঙ্কে বুক কেঁপে উঠল। তার চোখ বেরিয়ে আসার উপক্রম। ঠিক সে মুহূর্তেই
মৌমাছিটার পেট আপনা আপনি ফাঁকা হয়ে গেল। ভেতর থেকে একটি চিরকুট নিচে পড়ল। মৌমাছি আর এখানে দাঁড়ালো না, উড়ে আবারও দেওয়াল পেরিয়ে চলে গেল। রানী শুধু হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। এটা কি করে সম্ভব? চোখের আড়াল হতে রানী তড়িঘড়ি করে নিচে তাকালো। ঘাসের উপর পড়ে থাকা চিরকুট হাতে তুলে নিল। ভয় তো হচ্ছে ভীষণ। কাঁপা কাঁপা হাতে মনে মনে আল্লাহকে ডেকে চিরকুটের ভাঁজ খুলতে শুরু করলো। খোলা শেষ হতেই ভুরু কুঁচকালো, কারণ একটি জায়গায় নাম লেখা এবং সেটার নিচে আরো কিছু লেখা আছে। সেটা রানী বিড়বিড় করে আওড়ালো, উপরের ঠিকানায় ঠিক সন্ধ্যা 7টায় জিদ্দাত যাবে, তুমি তার পিছু নেবে এবং সেখানে যা যা হবে সবকিছু আমার কুটিরে এসে বলে যাবে। সাবধান, কোনো অজুহাত চলবে না। সুস্থ দেখতে চাও তো তোমার বাবা মাকে? অপেক্ষা থাকবো। রানী চাপা জোরে শ্বাস নিল। বুঝতে আর বাকি থাকলো না, এই চিরকুট ওই লোকটাই পাঠিয়েছে। এ কোন ঝামেলা! একটার পর একটা বেড়ে চলছে। জিদ্দাতের পিছু নিয়ে বাইরে যাওয়াটা কোনো সাধারণ কাজ হতে পারে না। দেখতে পারলে একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলবে। একে তো পেন ড্রাইভ নেওয়ার চিন্তা, তার উপর আবার নতুন করে আরেকটা জুটে বসলো কপালে। আর জঙ্গল পেরিয়ে দেখা করবে কি করে? ভাবতে ভাবতে চিরকুট বন্ধ করতে নিলে হঠাৎ একদম নিচে নজর গেল। পাশে ছোট করে লেখা দ্বিতীয় অপশান। সেদিকে তাকিয়ে আবারও বিড়বিড় করলো, তার মানে প্রথম অপশন দেখা করা, আর যদি তা সম্ভব না হয় তাহলে কল করা। কিছুটা স্বস্তি পেল। যাওয়া নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল। যাক, বাঁচা গেল। চিরকুট মুঠো হাতে নিয়ে ম্যানশনের ভেতরে ফিরে আসলো। ওয়াশার হোমের জুড়ি থেকে ফোনটা বের করলো। অনেকে ভেবেচিন্তে নাম্বারে কল করে কানে চেপে ধরলো। রিসিভ হতে রানী কিছু বলার আগে ওপার থেকে ধাতব স্বর ভেসে আসলো। অপেক্ষায় ছিলাম। রানী খানিক কেঁপে উঠল, তবে নিজেকে সামলে বলল, আপনি যেটা বলছেন সেটা কি করে সম্ভব? অসম্ভবকেও সম্ভব করতে হবে। চাও কি নিজের বাবা মায়ের সুরক্ষা? চক্ষু দুটো ছলছল করে উঠল। ঠোঁট চেপে তাড়াতাড়ি করে সে বলল, চাই চাই, প্লিজ আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না। গুড। তাই আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। প্রথমে তোমাকে জিদ্দাতের পিছু নিতে হবে। জায়গায় পৌঁছে গিয়ে কিছু লোকদের হাতে পেন ড্রাইভ দেবে, আর তোমাকে সেটা তাদের মাঝে মিশে নিতে হবে। পুরো কথা শুনে চেঁচালো, আমি কিভাবে নিব? আমার কিছু মেয়ে তোমাকে সেখানে হেল্প করবে। তাদের সাথে মিলে নৃত্য করার ছলে কৌশলে পেন ড্রাইভ নিতে হবে। নৃত্য করার কথা শুনে তৎক্ষণাৎ প্রত্যাখ্যান স্বরে রাগ দেখালো। নৃত্য করা অসম্ভব। ভিডিও পাঠাবে নাকি? মুহূর্তে ঘাবড়ে যায়, নিশ্চুপ রয়। কিছুক্ষণ এভাবে পার হওয়ার পর নীরবতা কাটিয়ে অপর পাশ থেকে ভেসে আসে, মা বাবার জন্য পারবে না? চক্ষু বন্ধ করে শ্বাস ফেলল, তেজি স্বরে উগলালো, মা বাবার প্রাণ বাঁচাতে গিয়ে যদি আমার পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারীর পরিচয় দিতে হয় তাহলে আমি তাতেও রাজি। কথাটা শেষ হতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা শয়তানি হাসল। 7টা বেজে গিয়েছে। রানী প্রস্তুতি নিয়ে রেখেছে। জিদ্দাত কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে এবং কোনো প্রকার তার সাথে কথা বলেনি, এমনকি বলার প্রয়োজনও মনে করেনি। মুখের ভাবভঙ্গি গম্ভীর রেখে একদম মাফিয়া স্টাইলে রেডি হলো সে। রুম থেকে গতি ব্যাগে বের হয়ে গেল। একবারের জন্য রানীর দিকে তাকায়নি। রানী এই মুহূর্তে এসব মাথায় না নিয়ে তাড়াতাড়ি পিছু নিল। মেনশন থেকে বের হতে আসতে দেখলো জিদ্দাতে ব্ল্যাক মার্সিডিস নিয়ে রকেটের গতিতে ছুটে গিয়েছে। রানী গেট দিয়ে দৌড়ে বের হয়ে আসলো। তেমন কোনো গার্ড নেই দেখে সুবিধাই হলো। গেটের কাছে আসতে একটা গাড়ি এসে তার সামনে থামলো। রানী কোনো প্রশ্ন কিংবা ভালো করে দেখার প্রয়োজন মনে করলো না। কথা অনুযায়ী এই গাড়িতে উঠে বসলো। গাড়িটা টক্কর দিয়ে জোরে ছুটতে লাগলো জিদ্দাতের গাড়ির পিছনে। সে গাড়ি খুব স্পিডে চালাচ্ছে, অমানসিক স্পিডে স্টিয়ারিং আঁকড়ে ধরে একের পর এক গাড়ি ক্রস কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তার তীক্ষ্ণ দৃষ্টি সামনের দিকেই স্থির। শান্ত মস্তিষ্কে কি চলছে বোঝা মুশকিল। রানী খুব ভয় পাচ্ছে। সে এখন যেটা করতে যাচ্ছে সেটা মোটেও ভালো কাজ নয়। এসব ভেবে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে।
যুবক অনেক স্পিডে জিদ্দাতের গাড়ির পিছনে ছুটছে। তা না হলে তাকে নজরে রাখা মুশকিল। কত শত গাড়ি এভাবে ক্রস কাটিয়ে যাচ্ছে তার হিসাব নেই। রানী ভয়ে সিট খামছে ধরে আছে। এত জোরে গাড়ি চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। না, এই গাড়ি চালকের মধ্যে কোনো ভয় আছে, আর না জাবরারের মধ্যে কোনো ভয় আছে। দুজনের উদ্দেশ্য তাদের লক্ষ্যে পৌঁছানোর। রানী ঠিক করে এখনো পর্যন্ত গাড়ি চালককেও দেখতে পায়নি। যুবকের পেছনের হুডির টুপিটাই শুধু দেখা যাচ্ছে। রানী খানিক খেয়াল করে দেখার জন্য উকি ঝুঁকি দিয়ে মিররে দৃষ্টি স্থির করতে চাইল। যেহেতু 7টার অধিক বেজে গেছে, তারপরও ল্যাম্পপোস্টের আলোতে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। যুবকের চোখগুলো দৃশ্যমান, মুখে মাস্ক পরে থাকায় সেজন্য ফেস দেখতে পারল না। অচেনা যুবকের ফোকাস জিদ্দাতের গাড়ির উপর সীমাবদ্ধ। নিজের সবটুকু দিয়ে গাড়ির উপর নজর রেখে গাড়ি চালিয়ে যাচ্ছে। রানী দৃষ্টি নামিয়ে নিল। সারা শরীর তার মৃদু কাঁপছে, খানিক ঘেমেও গেছে। বারবার মনে হচ্ছে সে কোনো ভুল করতে যাচ্ছে না তো। ঠিক ঘুরে ফিরে সব চিন্তা মা বাবার বিপদের উপর গিয়েই আটকাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মা বাবার থেকে বড় কিছু না। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল সব দুশ্চিন্তা। সামনে কি করতে হবে তা নিয়ে মনের সাহস জোগালো। টানা 1 ঘন্টায় শহরের রাস্তা পেরিয়ে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছে এখন। শুনশান নিস্তব্ধ পথ দিয়ে একটি মেয়ে কোনো অচেনা যুবকের গাড়িতে বসে থাকলে বাজে দুশ্চিন্তা হানা দিবে, এটাই স্বাভাবিক। রানীর বেলায়ও ঠিক এমনটাই হচ্ছে। শরীরের লোম কাটা কাটা দিয়ে উঠছে বারংবার। জিদ্দাতের গাড়ি থেকে তাদের গাড়ি 20 হাত দূরত্ব রেখে এগোচ্ছে। রানী আঁচল টেনে গায়ে খুব ভালো করে জড়িয়ে নিল। বারংবার সৃষ্টিকর্তাকে স্মরণ করে যাচ্ছে তার কোনো বিপদে যেন না হয়। গাড়ি এসে থেমে গেল ক্যাম্পে গৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। রানী জানালার বাইরে তাকিয়ে মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ল। বিশাল টার্মিনাল ভবন, দৌড়াদৌড়ি করা মানুষজন, উজ্জ্বল আলো চোখের সামনে দেখে। এখানে কেন? এই প্রশ্নটা মুখে আসার আগেই অচেনা যুবকটি দ্রুত দরজা খুলে নেমে গেল। হুডি দিয়ে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা, শুধু কালো মিসমিসে মণিযুক্ত চোখ দুটোই দেখা যাচ্ছে। সে হাত তুলে রানীকে নামার ইশারা করল। রানী দ্বিধায় পড়ে যায়, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে লোকটি আবারও তাড়াতাড়ি করে ইশারা করল। জিদ্দাত ইতিমধ্যেই ভিতরে ঢুকে গেছে। অচেনা যুবক হাতে পাসপোর্ট আর প্রয়োজনীয় সব কাগজপত্র নিল। রানী তাকিয়ে রইল। এগুলো প্রস্তুত করলো কখন? প্রশ্নটা তার ভেতরে আগুনের মতো জ্বলতে লাগলো। প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি আরো জটিল ও অচেনা হয়ে উঠছে। তার দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও কাগজগুলোর দিকে গেল। যুবক পেছন পেছন আসার জন্য হাত দিয়ে ইশারা করলো। রানী নেমে পিছু হেঁটে শুধু ভাবলো, যেটা করতে যাচ্ছে সেটা মোটেও সাধারণ কাজ নয়। পেন ড্রাইভে কি আছে যেটার জন্য অচেনা যুবক এত খাটছে? ভেতরে প্রবেশ করার পর সবকিছু দ্রুত এগিয়ে গেল। চেক ইন, নিরাপত্তা সব স্বয়ংক্রিয় নির্দেশে চলছে। রানী শুধু অনুসরণ করছে। প্লেনে উঠতে গিয়ে তার শরীর কেঁপে উঠল। মাস্কের আড়ালে মুখ ঢেকে রেখেছে সে, তবুও শ্বাস ভারী হয়ে আসছে। দুর্ভাগ্যবশত অচেনা যুবক তার পাশে বসতে পারেনি। তার সিট দূরে। তার পাশে বসে আছে এক 13 বছরের একটি মেয়ে। মেয়েটা জানালার দিকে তাকিয়ে হাসছে। ভ্রমণে সে বহু খুশি। রানী চুপচাপ বসে আছে। সিট বেল্ট লাগিয়ে শক্ত করে সিটের হাতলে চেপে ধরেছে। ভয়ে মন শুধু দুরুদুরু করছে। প্লেন ল্যান্ড করলো শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যুবক এসে রানীকে ইশারা করতে নেমে গেল। এয়ারপোর্ট থেকে বের হতে রানীর চোখ বিস্মিত হলো। লোকটার জন্য একজন গাড়ি নিয়ে ওয়েট করছিল। রানী একবার আশেপাশে বিস্ময়ে নজর বুলালো। ব্যানারে ইংরেজিতে লেখা ছিল অমৃতসর। রানী ভালো করে তাকানোর সময়টুকুও পেল না। গাড়িতে উঠে বসতে হয়েছে। সেখান থেকে প্রায় 20 মিনিট পথ অতিক্রম করার পর গাড়ি থামলো একটি মহল্লার সামনে। জাবরারের গাড়ি থেকে দূরত্ব রেখেই গাড়ির ব্রেক কষেছে। রানী সিট থেকে পড়তে পড়তেও বেঁচে যায় এবং নিজেকে সামলে জানালা দিয়ে বাইরের আশপাশ থেকে ভুরু কুঁচকায়। সেখানে ইট দিয়ে গড়া পুরনো মহলগুলো এক একটার সাথে লেগে আছে।
দেওয়ালে ফাটল ধরে খসে পড়েছে প্লাস্টার। অনেক আঁকিঝুঁকির দাগ লেগে আছে দেয়ালের গায়ে। তবে লোকজন দেখে মনে হলো এক অদ্ভুত জগতের ভেতরে এসে পড়েছে। কেউ রঙিন পাঞ্জাবি গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, কারো মাথায় উঁচু করে বাঁধা পাগড়ি, চোখে গাম্ভীর্য। মেয়েরা উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ পরিহিত, হাতে কাচের চুড়ি ঝনঝন করছে। কেউ বা চুলে গাঁদা ফুল গুজে রেখেছে, কারো চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাঁটছেও হেলে দুলে। আবার কিছু মধ্যবয়সী মহিলারা লেহেঙ্গা, শাড়ির পরে মাথায় কলসি নিয়ে যাচ্ছেন। ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারলো তারা পাঞ্জাবদের এলাকায় আছে। রানী বাইরে তাকিয়ে থাকার মাঝে অচেনা যুবক মুখ চেপে ধরে বলল, গাড়ি থেকে নামো, আর ওই যে দেখতে পাচ্ছ বড় মহলটা, তুমি সেখানে যাবে। রানী নজর সরিয়ে যুবকের দিকে তাকিয়ে ফাঁপা ঢোক গিলল। পর মুহূর্তে গাড়ি থেকে নেমে যেতে যেতে নিচু স্বরে বলল। ভেতরে প্রবেশ করব কি করে? যুবক আগের মতো করেই মুখ হাত চেপে উত্তর দিল, প্রবেশদ্বারের সামনে দুজন লেডি দেখবে, তারা তোমাকে নিয়ে যাবে ভেতরে, এবং বাদ বাকি কাজ তারাই বুঝে দেবে। পরপর বলল, তবে সাবধান, জিদ্দাত কিন্তু কাঁচা মাল নয়, চোখে লেন্স পরে নিও। যুবক মুখ চেপে ধরে কথা বলার জন্য আসল কণ্ঠস্বর একদম বদলে গিয়েছে। যুবক যে জায়গায় বসেছিল সেখানে তেমন লাইটের আলো পড়েনি। রানী লক্ষ্য করতে চাইল, তবে খুব বেশি একটা স্পষ্ট নয়। প্লেনে ওঠার সময় তো হুডি পা পর্যন্ত কভার করা ছিল, হাতে মোটা গ্লাভস। খুঁটিয়ে দেখলো সবই, শুধু মুখটাই দেখতে পেল না। এর মাঝে এই লোকটা আবারও বলে উঠল, ভেতরে যাও, এখানে অপেক্ষা করব। জিদ্দাত বের হওয়ার আগে তোমাকে পেন ড্রাইভ নিয়ে বের হতে হবে। অল দ্য বেস্ট। রানী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর সেখানে থাকা সব থেকে বড় মহলের সামনে এসে দাঁড়াতে যুবকের কথা মতো প্রবেশদ্বারে দুটো মেয়েকে দেখতে পেল, যারা রানীকে দেখা মাত্র কিছু না বলেই দ্রুত হাত টেনে ভেতরে নিয়ে যেতে শুরু করলো। এতে অবশ্য রানী অনেকটা নার্ভাস ফিল করেছে, সাথে ভয়ে কলিজা কাঁপছে। মেয়েগুলো অন্য মেয়েদেরকে আড়ালে করে তাকে একটা কক্ষে নিয়ে আসলো, যেখানে অনেক ড্রেস এবং মেয়েদের মেকআপের জন্য জিনিসপত্র ছিল। তবে একটা জিনিস অস্বস্তিকর মনে হলো, ড্রেসগুলো পরার মতো নয়, সবগুলোই পরলে অর্ধনগ্ন হতে হবে। এই ড্রেস পরার থেকে না পরাই ভালো। একটা মেয়ে খুঁজে খুঁজে সব থেকে খোলামেলা ড্রেসটা রানীকে দিয়ে পাশের একটা রুমের দিকে ইশারা করলো। आप इसे पहन कर आइए। রানী ড্রেসের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ পিছিয়ে এসে হালকা চেঁচালো। এই ড্রেস পরা আমার পক্ষে সম্ভব নয়, অন্য কোনো ভালো ড্রেস দিন। मैं बांग्ला नहीं समझती। সে পড়ল মহা বিপদে। অতঃপর নিজেকে সামলে ঠান্ডা গলায় বলল, इस ड्रेस पहनना मेरे लिए मुमकिन नहीं है, कोई अच्छा ड्रेस दीजिए। इसके ज्यादा नग्न ड्रेस नहीं है, इसी को ही पहन लीजिए। খুব বিরক্ত লাগছে। ড্রেসটা হাতে নিয়ে এপিট ওপিট দেখাতে দেখাতে খানিকটা রেগে বলল, क्या ये पहनने लायक है? हाँ, इसमें सब कुछ दिखेगा। ऐसा कोई ड्रेस दीजिए जिसमें शरीर ना दिखिए। অপর পাশের মেয়েটা ফের রাগ দেখিয়ে চেঁচালো। बेशर्मी, इससे अच्छा ड्रेस चाहिए। কথাটা বুকের এপার ওপার ভেদ করল রানীর। মুহূর্তে অদ্ভুত আঁখির মধ্যে পানিতে টইটুম্বুর হয়ে উঠল। বারবার কানে প্রথম অক্ষরটা বাজতে শুরু করলো। শেষ পর্যন্ত সে এটা না হয়েও হতে হচ্ছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল সেটা অজানা। মেয়ে দুটো তাকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। বুকে পাথর চাপা দিয়ে সেখানে থাকা রুমে প্রবেশ করে ড্রেস পরে মিররে নিজেকে দেখে চিৎকার করে কান্না করতে ইচ্ছে হলো। সারা অঙ্গ যে দৃশ্যমান, কত বড় পাপ গায়ে মাখছে সে। আদৌ কি সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবেন? কলিজা দুভাগ হয়ে যাচ্ছে। এই কোন পাপের শাস্তি সে এভাবে বহন করছে? কান্না আটকাতে পারল না, ফুপিয়ে উঠল। এরই মাঝে মেয়ে দুটো তাকে ডাকতে শুরু করলো। রানী কোনো রকম কান্না থামিয়ে চোখের পানি মুছে নিল। ভেঙে পড়লে চলবে না, তাকে জিততেই হবে এই নির্মম খেলায়। নিজেকে শক্ত করে রুম থেকে বের হয়ে আসলো। মেয়ে দুজন তাকে পা থেকে মাথা পর্যন্ত পুরুষ মানুষের মতো বিশ্রী চোখে পর্যবেক্ষণ করলো। রানী মাথা নিচু করে ড্রেসটা টেনে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো। তাকে টেনে বসিয়ে সাজিয়ে দিল। চোখে কালো লেন্স লাগিয়েছে,
সোনালী রঙের নকশা করা নিকাব পরিয়ে দিল। অন্য কেউ চেনা তো দূরের কথা, রানী আয়নার দিকে তাকিয়ে নিজেকেই নিজে চিনে উঠতে পারল না। মেয়ে দুটো তার উন্মুক্ত কাঁধে বাজেভাবে স্পর্শ করলো। এতে করে সে দ্রুত জোর করে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। মেয়েটা হাত সরালো না। অদ্ভুতভাবে টাচ করতে করতে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, इतनी खूबसूरत हो कि मैं औरत होकर भी तुमसे आकर्षित हो गई हूँ। সে ঝাড়া মেরে হাত সরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ক্ষিপ্ত কণ্ঠে আওড়ালো, मैं जिस काम के लिए आई हूँ इस काम के पर ले चलिए। मैं जो काम करने आई हूँ वहाँ ले चलिए। মেয়ে দুটো রানীর হাত টেনে ধরে রুম থেকে বের হলো। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। চোখ তুলে আশেপাশে তাকানোর সাহস হয়ে উঠছে না। কিছু মেয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক আশাকও খোলামেলা, বলতে গেলে একদমই নগ্ন। সেখানে বাদবাকি মেয়েদের থেকে সব থেকে বেশি সুন্দর জেসমিন। চারদিকে রয়েছে সরু লম্বা করিডোর। সেখানে দাঁড়ালে নিচের বিশাল নৃত্যশালা দৃশ্যমান। কত শত নামি দামি লোক নরম গালিচার উপর বৃত্তাকারে বসে আছে। চারপাশে মৃদু আলো, সোনালি পেয়ালায় ভরা ছিল গাঢ় সুরা। ধীরে ধীরে পেয়ালা ঠোঁটে তুলে চুমুক দিচ্ছে। কারো চোখে ইতিমধ্যেই ঝরে পড়ছিল নেশার ছায়া। 40 থেকে 50 জনের মতো লোক নেশায় ঢুলছে। জেসমিনের নজর শুধু কিছুদিন আগে 29 ঘরে পা রাখা সুদর্শন পুরুষের উপর আটকে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে গিলছে সরু নাক, মারাত্মক লেভেলের তীক্ষ্ণ চাহনিটাকে। বলিষ্ঠ ফর্সা দেহে কালো রংটা একটু বেশি মানিয়েছে। জেসমিন দৃষ্টি স্থির রেখে গাঢ় খয়েরি লিপস্টিক পরিহিত অধর নাড়িয়ে অল্প স্বরে আওড়ালো, आज मैं राजकुमार को अपने बस में कर लूंगी, फिर उनकी रानी बनकर दिखाऊंगी। বাকি মেয়েগুলো তাকে ভীষণ রকম উৎসাহ দিল। জেসমিন না দাঁড়িয়ে থেকে নৃত্য করার জন্য নিচে যেতে নিলে হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। সেখানে থাকা পুরুষজন গালিচা থেকে নড়ে চড়ে দুলতে দুলতে উঠে বসলো। তাদের বুঝতে বাকি থাকে না যে এখন সুন্দরী নাচনেওয়ালি আসবে তাদের মনোমুগ্ধ করার জন্য। জেসমিনের পা আটকে যায়, সাথে তার কিছুটা খটকা লাগলো। লাইট তো এখন অফ হওয়ার কথা নয়। অন্ধকারে সে সিঁড়ির ধারে দাঁড়িয়ে নিচে তাকালো। কিছুক্ষণের মধ্যে নরম ঝিলমিল লাইট জ্বলে উঠতে একে একে সকল পুরুষ নৃত্যস্থানে দৃষ্টি নিক্ষেপ করল। মিউজিকের প্রথম সুরের তালে সব মেয়েরা নিচে বসে অঙ্গ দুলাচ্ছে। সামনের মেয়েটাই রানী। এক বুক যন্ত্রণা নিয়ে এই কাজ করতে এসেছে। সেখানে থাকা সব পুরুষরা বাকি দিনের তুলনায় আজকে এক অন্য দৃশ্য দেখছে। অল্প আলোতেও রানীকে মারাত্মক লাগছে। যদিও তত আলো নেই, তবে তার অঙ্গ মাত্রাধিক ফর্সা হওয়ায় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। আশেপাশের মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। নেশার কোলে ঢুলে পড়া অবস্থায় মনে হচ্ছে সামনের রমণী হয়তো কোনো স্বর্গীয় হুর। আজকে তৃপ্ততার সাথে সন্তুষ্টের বন্যা বয়ে যাচ্ছে তাদের চোখে। সকল পুরুষের অধরের ভাঁজে সুরা পেয়ালা ঠেকিয়ে চুমুক দিল। অতঃপর একসঙ্গে নেশার ঘরে চেঁচিয়ে উঠল, মারহাবা স্বর্গীয় রানী। সাইডে কিছু লোকদের সাথে এক কোনায় গালিচায় ভর দিয়ে হালকা কাত হয়ে পায়ের ওপর পা তুলে সুরা পান করিতে জিদ্দাতের দিকে তাকালো, যে কিনা বাকি পুরুষদের মতো চোখ দিয়েই তাকে গিলছে। নৃত্যের তালে তালে এবার সব মেয়েরা দাঁড়িয়ে গেল। এক একজনের পোশাকে প্রায় অনেক কিছু উন্মুক্ত। সব পুরুষ আজ বাকি মেয়েদের দিকে একবারের জন্যও তাকায়নি। তাদের সকলের দৃষ্টি আজ রানের দিকে সীমাবদ্ধ। নেশালো দৃষ্টিতে প্রতিটা অঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। মুখ না দেখে শুধু অঙ্গ দেখেই মাতাল হয়ে গেছে। শরীরের ভাঁজ ক্ষণে ক্ষণে লুটে নিচ্ছে পাপে পরিপূর্ণ চোখ দ্বারা। তাদের দৃষ্টি চরে থাকা লোভনীয় জলকানি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে তারা রানীর মতো সুন্দরী নিত্য রমণী আগে কখনো দেখেনি। তাদের মনে হানা দিচ্ছে একান্তভাবে তাকে ছুঁয়ে দেওয়ার। নৃত্যর মাঝে রানী ধীরে ধীরে জাবরারের দিকে এগোচ্ছে। শান্ত নয়নে অধরে হালকা কামড় বসিয়ে মনমোহিত সুন্দরী নিত্যকন্যাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে যাচ্ছে।
জেসমিন সেদিকে তাকিয়ে রাগে হাত মুঠো করে নিল। আজ ওর জায়গায় অন্য মেয়ে নৃত্য করছে, তাও আবার হরিদ্বারকে একদম বশ করে ফেলেছে শুরুতে। তার থেকেও বড় কথা, তার রাজকুমারও সেদিকে এতটা আকৃষ্ট হয়ে চোখ দিয়ে লুটেপুটে নিচ্ছে, যেটার জন্য সে 1 বছর চেষ্টা করে যাচ্ছে, সেটা কিনা একদিনে এই মেয়ে করে ফেলেছে। কে এই মেয়ে? জোহরা মহলে এসে সুন্দর রূপ দেখিয়ে সবাইকে এক মুহূর্তে নিজের বশে করে নিয়েছে। জোহরার সাথে কথা বলতে হবে তাকে, তিনি এই পুরো নৃত্য মহলের মালকিন। রাগে গিজগিজ করতে করতে জোহরার কক্ষে আসলো, যিনি কিনা পুরো বিছানায় টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। হাতে ওনার কসকসে নোট নিয়ে মনের আনন্দে শুকে যাচ্ছেন। এতে প্রকাশ পাচ্ছে টাকাকে তিনি কতটা ভালোবাসেন। জেসমিন দরজায় ঠাস করে বাড়ি দিতে জোহরা তড়িৎ সেদিকে তাকালেন। জেসমিনকে হঠাৎ রাগে ফুঁসতে দেখে এগিয়ে এসে থুতনিতে হাত রেখে বললেন, तूने गुस्से में क्यों है खूबसूरत लड़की? জেসমিন ঝাড়া মেরে হাত সরিয়ে দিয়ে চেঁচালো। मेरी जगह पे वो लड़की कौन है? জোহরা চকচকে চক্ষু নিয়ে পিছনে ফিরে টাকাগুলোর দিকে তাকিয়ে হাত ছড়িয়ে মুগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, उस लड़की की वजह से एक ही दिन में इतने पैसे मिले हैं। मेरा क्या होगा? জেসমিন দ্বিগুণ রেগে গিয়ে চিৎকার করে বলল কথাটা। फिक्र की कोई बात नहीं है, सिर्फ एक दिन की बात है, आज समझौता कर लो। জেসমিন রেগে দরজা লাথি মেরে সেখান থেকে চলে আসলো। জোহরা একদমই সেটা নিয়ে ভাবলেন না। হাসতে হাসতে দৌড়ে এসে টাকাগুলোকে হাতিয়ে হাতিয়ে তার গন্ধ শুকে হাসতে শুরু করলেন। রানী জিদ্দাতের প্রায় কাছে চলে এসেছে। কতগুলো লোক দুলতে দুলতে দাঁড়িয়ে গিয়েছে তাকে স্পর্শ করার উদ্দেশ্যে। অন্য মেয়েরা অন্যান্য লোকদের সাথে শরীর মিশিয়ে ডলাডলি করতে ব্যস্ত, কিন্তু লোকগুলো আস্তে বিরক্ত। সকলের একই আক্ষেপ, রানীকে স্পর্শ করা। একটা লোক তো কাছে চলেই এসেছে। রানী খুব করে কাঁপছে, ভয়, ঘৃণা, লজ্জায় গা ঘিন ঘিন করছে। লোকটা এসে রানীর উন্মুক্ত পেটে ও কোমর আঁকড়ে ধরতে নিলে জিদ্দাত পা দ্বারা রানীর পা টান দিতে সে নিজের শরীরের ব্যালেন্স হারিয়ে তার উপরে হড়বড়িয়ে পড়ল। জিদ্দাত তৎক্ষণাৎ নিজের অপর সাইডে রানীকে ফেলে দিল। সে সাইডে কোনো পুরুষ ছিল না, ঠিক সেদিকটায়, এবং পা দ্বারা রানীর দুটো পা কভার করে তার এক হাত গালিচার উপরে চেপে ধরল, অপর হাতে জিদ্দাতের পিঠের নিচে চাপা পড়ে আছে। রানী আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। যদিও তেমন আলো নেই, রঙিন লাইটগুলো ঘুরে ঘুরে জ্বলে জায়গাটা মোহনীয় করার জন্য। বাকি লোকগুলো নিজের ওপর নিজেই রাগান্বিত হয়ে ওঠে। অন্য কেউ হলে একে অপরের থেকে কেড়ে নিতে পারত, তবে যার কাছে গিয়েছে সে তো সিংহ, আর সিংহের মুখ থেকে খাবার থাবা মারার সাহস কারো নেই। মন ভরে যে দেখবে সে পজিশনও রাখেনি মাফিয়া জিদ্দাত। এমনভাবে পেঁচিয়ে ধরেছে, সারা অঙ্গই চাপা পড়েছে তার শরীরে। তারা রাগে বাকি মেয়েগুলোর সাথে কোনো রকম ফুর্তি করে নিজের খাহিশ মেটানোর চেষ্টা করতে শুরু করলো। রানী হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালালো। তৎক্ষণাৎ জাবরার তার গলায় মুখ ডুবিয়ে দিল। মাতালের মতো নিঃশ্বাস নিতে শুরু করলো। এক একটা নিঃশ্বাসের মাত্রা ছিল ভারী এবং গভীর। প্রতিটা শ্বাস টেনে নেওয়া ছিল উন্মাদের মতো। সে কাঁপছে, খুব করে কাঁপছে। তার সাথে ভীষণ যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। এই মুহূর্তে তার পাষাণ স্বামীর কাছে সে একজন পরনারী, আর পরনারীকে ঠিক তার মতো করে গলায় মুখ ডুবিয়ে উন্মাদের মতো শ্বাস নিচ্ছে। সে কখনো মুখে না বললেও মনে মনে ঠিকই ভাবত, স্বামী তার কাছে আসলে সবসময় মাতাল হয়ে যেত। অন্য নারীর থেকে তাকে সম্পূর্ণ ভিন্নভাবে ছুঁয়ে দিত, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিল। आपका रांगेश्वरी नाम बहुत अच्छा लगेगा। এবার মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ দুটো মুহূর্তে পানিতে ভরপুর হয়ে উঠল। শেষ পর্যন্ত তাকে দেওয়া নামটাও পরনারীকে দিয়ে দিল। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে নিজের কান্নাটা আটকে রাখল। নিজেকে সামলে জোর করে চেপে ধরা হাত ছাড়িয়ে চুল খামছে ধরে জিদ্দাতের মুখ তুলে কপাল থেকে শুরু করে ধীরে ধীরে আঙুল ঘষে গালে নিয়ে এসে হিসিয়ে বলল, जो नाम मुझे दिया गया है वो किसी और को तो नहीं दिया गया ना? জিদ্দাত অদ্ভুত হেসে রানীর মতো
কের হিসিয়ে উত্তর দিল। बिल्कुल नहीं। তার ভাঙা মনটা আরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়ছে। তার সাথে খুব কান্না পাচ্ছে। জিদ্দাত তার কালো লেন্স যুক্ত চোখের দিকে শান্ত নয়নে তাকিয়ে রইল। রানী তার বুকের বাঁ পাশে হাত রেখে ফের হিসিয়ে প্রশ্ন করলো। क्या आप मुझे अपनी रानी बनाओगे? पहली नजर में ही आप मेरे दिल की रानी बन गई हो। রানীর বুকে কেউ পাথর চেপে ধরল বোধহয়। এতটা ভারী অনুভব হলো। পাতলা অধর চেপে ধরতে চোখের পানি আর বাদ মানল না। অবাধ্য হয়ে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে নিলে জিদ্দাত হাত পেতে নিয়ে নিল। মৃদু আলোতে তার চোখ এড়ালো না। ঘাড় কাত করে জিভ দিয়ে গাল ঠেলে ভারী স্বরে বলল। रो क्यों रहे हो? खुशी से? হাসার চেষ্টা করে তা খুব অস্ফুট স্বরে বলল, যাতে তার কণ্ঠস্বর জাবরার না ধরতে পারে। রানী নিজের কাজে মনোযোগ দিল। সে কেন ভেঙে পড়ছে, তাও আবার এই পাষাণ মানবের জন্য? অদ্ভুত। যা ইচ্ছা তাই করুক পরনারীর সাথে, তাতে তার কেন যায় আসতে যাবে? কথাগুলো ভাবার মাঝেই আবারও তার চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেন পড়ছে সে নিজেও জানে না। এই মুহূর্তে মনে পাথর চাপা দিয়ে ভাবল, পেনড্রাইভটা নিশ্চয়ই পকেটে রেখেছে। নিজের প্ল্যান মোতাবেক সরাসরি প্যান্টে হাত না দিয়ে জিদ্দাতকে শরীরের লোভ দেখিয়ে অন্যমনস্ক করে নিল। ধীরে ধীরে হুডি সরালো এবং অনুমান করে পকেটে হাত ঢুকালো। কিছুটা গভীরে যেতে হাতের নাগালে শক্ত কিছু একটা আটকালো। মনে তো হচ্ছে এটাই পেনড্রাইভ হবে। ব্যাস অনুমান করে সেটা মুঠিয়ে নিয়ে নিল এবং ধীরে সেটা বের করে নিয়ে আসলো সে। মুঠোয় থাকা জিনিসটা পেনড্রাইভ নাকি অন্য কিছু দেখার জন্য হালকা মুঠো খুলতেই চোখ দুটো চকচক করে উঠল। আবসা লাল নীল আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে রেড কালার পেনড্রাইভটা। তবে ভয়ে দেখার আগে সেটা আবারও মুঠোয় নিয়ে নিল। তার কাজ তো শেষ। এখন শুধু এখান থেকে কোনো রকম বের হতে পারলেই বাঁচে। ওপাশের কিছু লোকদের কাছে হয়তো পেনড্রাইভটা তুলে দিত। ভাগ্য ভালো যে দেওয়ার আগেই পেয়ে গেছে, নয়তো সে লোকগুলোর সংস্পর্শেও যেতে হতো। ইস, কতই না বাজে পরিস্থিতিতে পড়তো। ভাবলেই গা কেমন ঘৃণায় শিড় করে গুলিয়ে ওঠে। জেসমিন করিডোরে দাঁড়িয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল 29-তে পা দেয়া যুবকের নিচে চাপা পড়ে থাকা রানীর দিকে। দ্রুত সেখান থেকে সরে আসলো। এদিকে রাত গভীর হচ্ছে। লোকজন কমে যাচ্ছে এক এক করে। সকলে একান্ত শালায় মেয়েদেরকে নিয়ে অবৈধ খেলায় মেতে উঠেছে। কিছুক্ষণ পর রানী জাবরারকে টেনে পাশে ফেলে কোনো দিকে তাকালো না। যে পথ দিয়ে এসেছিল সে পথে এক প্রকার দৌড়ে চলে আসলো। সে রুমে প্রবেশ করে পোশাক চেঞ্জ করে নিজের পোশাক পরিধান করে নিল। পেনড্রাইভটা মুঠোতে নিয়ে খুব দ্রুত বের হয়ে আসলো রুম থেকে। ভাগ্য ভালো ওই দুটো মেয়ে রুমে ছিল না। সে মহলের মেন দরজার সামনে আসতে পেছন থেকে কেউ একজন তার চুলে আচমকা খামচা দিয়ে ধরল। রানী তীব্র ব্যথা অনুভব করে খানিকটা পিছিয়ে আসলো এবং ব্যথা কুকড়ে উঠে পেছনে তাকাতে দেখলো একটি মেয়েকে, যে কিনা তার দিকে রাগে সাপের মতো ফুঁসতে ফুঁসতে তাকিয়ে আছে। রানী কিছু বলার আগে মেয়েটা তার সমস্ত শক্তি দিয়ে দিল তার গালে কষিয়ে থাপ্পড়। এত জোরে থাপ্পড় খেয়ে নিজেকে ঠিক রাখতে না পেরে দেয়ালে গিয়ে বাড়ি খেলো। মুহূর্তে তার চোখে এসে ভিড় করলো নোনা জল। তবে এই মুহূর্তে মেয়েটাকে কোনো প্রশ্ন করা কিংবা এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য বিপজ্জনক, সেটা ভেবে মেয়েটার সাথে প্রতিবাদ না করেই সোজা হয়ে দাঁড়ালো। পিছন ফিরে এক প্রকার মহলের দরজা দিয়ে দৌড়ে বের হয়ে গেল। মেয়েটার কেউ না, জেসমিন ছিল। সেও দৌড়ে রানীকে ধরতে চাইল, কিন্তু রানী তার হাতের নাগালের বাইরে চলে গিয়েছে ততক্ষণে। বাইরে আসতে দেখলো রানী একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাগে সে মাটিতে পা হাতলে পুনরায় মহলে ফিরে আসলো। রানী গাড়ির সামনে এসে হাঁপাতে শুরু করেছে। নিজেকে সামলে জানালার কাছ দিয়ে লোকটার দিকে পেন ড্রাইভটা বাড়িয়ে দিয়ে সে দ্রুত বলল, নিন, যেটা দরকার ছিল সেটা এনে দিয়েছি। এবার আমার মা বাবার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। লোকটা সিট থেকে হেলান ছেড়ে দিয়ে গ্লাভস পরিহিত হাত দ্বারা খুব দ্রুতই তার হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে নিল। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল।
অতঃপর মুখের মাস্কের পেছনে ফুটে উঠল রাজ্য জয় করার নীরব হাসি। রানী ফের কিছু বলার আগে লোকটা বলল, চিন্তামুক্ত থাকতে পারো, তোমার মা বাবার কিছুই হবে না। এবার তাড়াতাড়ি গাড়িতে উড়ে বসো। রানী আর কথা বাড়ালো না। লোকটার কথা শুনে স্বস্তি পেল এবং গাড়িতে উঠে বসলো। গালটা ভীষণ জ্বালা করছে। মেয়েটা শুধু শুধু কেন তাকে মারলো? টাইম স্কিপ। রানী রুমে বসে আছে, কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। বাসায় এসে পৌঁছেছে ভোরের আলো ফোটার আগে। ঘুটঘুটে অন্ধকার না থাকলেও চারিপাশে হালকা আলো ছিল। তার মনে ভয়ঙ্কর রকমের ভয় কাজ করছে। জিদ্দাত বাসায় আসলে সামনে দাঁড়াবে কিভাবে? তাকে তো চিনতে পারেনি, সেটা শিওর। চিনলে বুঝি তাকে এভাবে বাসায় আসতে দিত? আর তার নামটাও তো দিয়ে দিয়েছে অন্য নারীকে। খুব খারাপ লাগছে। নৃত্য করার জন্য তো তারও ভীষণ মন খারাপ। এটা ঠিক হয়নি। এভাবে বসে থাকার মাঝে হঠাৎ কারো উপস্থিত অনুভব করলো এবং সাথে সাথে দরজার দিকে তাকাতে জিদ্দাতকে দেখতে পেল। সাহস করে উঠে দাঁড়ালো এবং জাবরারের কাছে এসে হাসার চেষ্টা করে গায়ের হুডিটা খোলার উদ্দেশ্যে হাত বাড়াতে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কিছু বোঝা কিংবা বলার আগে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গালে থাপ্পড় দিল। ব্যালেন্স না রাখতে পেরে ছিটকে গিয়ে পড়ল ডেস্কের উপরে। নাকের বাঁশি মুহূর্তে ফেটে রক্ত গড়িয়ে পড়ল ঠোঁটের উপর থেকে থুতনি পর্যন্ত। কোনোরকম সোজা হয়ে চোখ ভর্তি অশ্রু নিয়ে জিদ্দাতের দিকে তাকাতে সে রক্ত লাল চক্ষু নিয়ে দাঁত কটমট করতে করতে এসে চুলের মুঠি শক্ত করে ধরল। অপর হাতে শক্ত করে গাল চেপে ধরতে রানী কান্না কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দিন। সে আগের তুলনায় তীব্র শক্ত করে রক্তচক্ষু নিয়ে চিৎকার করলো, এই অসৎ নারী, জেবরার খান জিদ্দাতের পবিত্র অর্ধাঙ্গিনী হয়ে নগ্ন অবস্থায় নৃত্য করতে একবারও বুক কাঁপেনি? রানীর কানে পৌঁছানো মাত্র মাথায় আসমান ভেঙে পড়ল। সারা শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে গাল চেপে ধরার ব্যথা তুচ্ছ মনে হলো। সে সত্যি শুনছে তো নাকি অতিরিক্ত ভয়ের স্বপ্ন দেখছে? কিছুটা সশ্রদ্ধকর অবস্থা হলো তার। চোখ ভর্তি জল নিয়ে জাবরারের দিকে ভয়ার্ত দৃষ্টি তাক করল। ক্রমাগত শ্বাসকষ্টের রোগীদের মতো যন্ত্রণা বেড়ে চলেছে। সে কি উত্তর দিবে এখন? অসহায় দৃষ্টি তাক করে থাকা ছাড়া আর যে কোনো উপায় নেই। জিদ্দাতের মাথায় ক্রমশ আগুন দাউ দাউ করে জ্বলছে। রানী মুখ দিয়ে কি বা আওয়াজ বের করবে? এই মুহূর্তে কণ্ঠশক্তি তার কাজ করছে না। জিদ্দাত দ্বিগুণ রাগলো। চুলের মুঠি এক হাতে পেঁচাতে পেঁচাতে একদম গোড়ায় নিয়ে আর শক্ত করে চেপে ধরল। রানী মৃদু শব্দ কুঁকড়ে ওঠে। জাবরার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রানীকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে উদয় হলো সিঁড়ির দিকে। জিদ্দাতের গতিসীমা একটুর জন্য কমালো না। তার গতি বুঝিয়ে টেনে নিচ্ছে। রানী ঠিকমতো দাঁড়াতেও পারছে না। এভাবে টেনে হিঁচড়ে নেওয়ার ফলে আরো আগেই তার পা চলছে না। সিঁড়ি দিয়ে নামার সময় পা বারবার সিঁড়িতে হোঁচট খাচ্ছিল। জিদ্দাত লিভিং এর মাঝ বরাবর নিয়ে এসে তাকে ছুঁড়ে মারল। এতে করেই সে ব্যালেন্স না রাখতে পেরে ফ্লোরে হড়বড়িয়ে মুখ থুবড়ে পড়ে যায়। হাতে বেশ খানিক ব্যথা পেয়ে ফুপিয়ে ওঠে। কোনোরকম নিজেকে সামলে ফ্লোরে বসে পিছনে জিদ্দাতের দিকে অসহায়ভাবে তাকালো। কান্না গলায় বলল, আমাকে মারবেন না, সইতে পারছি না যে। জিদ্দাত রানীর কথায় প্রতিক্রিয়া করল না, এমনকি উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করল না। নীরবেই সোফার উপর রাখা চামড়ার চাবুকটা হাতে তুলে নিল এবং সেটাকে ডান হাতে প্যাঁচাতে প্যাঁচাতে এগোতে শুরু করলো। সেদিকে তাকিয়ে রানী ভয়ে বসা অবস্থায় পেছাতে শুরু করে। এটা দিয়ে আঘাত করলে যে সে কোনো মতেই সইতে পারবে না। এতটা নির্দয় কেন হচ্ছে এই লোকটা? আজ দয়া না করলে সে যে মরেই যাবে। মেয়েটা পিছিয়ে কত দূরেই বা আর যেতে পারল? তার আগেই শক্তপোক্ত বলিষ্ঠ মানবের সমস্ত শক্তি প্রয়োগ করা একের পর এক আঘাত কোমল শরীরের উপর পড়তে শুরু করলো। রানী প্রথমে চুপ থাকলেও সময়ের সাথে আর পারল না। ব্যথায় হাহাকার করে উঠল। জিদ্দাত হিংস্র মানবের ন্যায় ততক্ষণ এই কাজ চালালো যতক্ষণ না সাদা চামড়ায় লাল হয়ে রক্ত জমাট বেঁধে উঠছিল। তবে রক্তাক্ত করল না, তার আগেই থেমে গেল। যতক্ষণ আঘাত করেছে ততক্ষণে তার মুখের ভাবভঙ্গি একদম
গম্ভীর ছিল। মনের মধ্যে কি চলছে তা প্রতিবারের মতো বোঝা মুশকিল। রানী ফ্লোরে চুপচাপ হয়ে রইল, চোখ দিয়ে এক নাগাড়ে পানি গড়াচ্ছে। ছেড়ে দেয়ায় আহত শরীরেও বেশ অবাক সে। ব্যাস, এতটুকুই সাজা? কিন্তু তাকে ভুল প্রমাণ করে জিদ্দাত মুখে গভীরতা বজায় রেখে একটানে দাঁড় করিয়ে দিল। আবারও তাকে টেনে নিয়ে আসলো নিচে থাকা রুমের ভেতর। সেখানে দুটো বাথটাব রেডি করা ছিল। একটাতে তাজা কাঁচা তরল মিল্ক, তার উপর ভাসছে কিছু তাজা রক্ত লাল গোলাপের পাপড়ি। অপরটাতে একদম ঠান্ডা পানি। অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ধোঁয়া উঠছে, দেখেই বোঝা যাচ্ছে ফ্রিজার করা পানি। রানী কিছু বুঝে ওঠার আগেই প্রথমে তাকে মিল্কের উপরে ফেলে দেয়া হলো। সাথে সাথে শরীরে অসহ্য জ্বালা করে উঠল। দীর্ঘ 5 মিনিট সেখানে ফেলে রাখার পর তাকে পুনরায় তুলে ঠান্ডা পানিতে ফেলে দিল। প্রথমটা সহ্য করার মতো হলেও এবার সহ্য করার মতো ছিল না। তবে রানী মুখ দিয়ে টু শব্দও বের করেনি। নিজে থেকে পানির থেকে ওঠার চেষ্টাও করল না এই নারী। 1 ঘন্টা ধরে সে পানিতে পড়েছিল। শীতে বারবার গা কাটা কাটা দিয়ে উঠেছিল। থরথর করে কাঁপছে। সে দাঁত কপাটি একে অপরের সাথে বাড়ি খাচ্ছে স্পষ্ট। অতিরিক্ততায় পুরো শরীর ক্রমশ নীলচে হয়ে এসেছে। জিদ্দাতে দাঁড়িয়ে থেকে দুহাত পকেটে পুরে শুধু শান্ত নয়নে পর্যবেক্ষণ করে গিয়েছে এতটা সময়। নিথর হয়ে যাবার আগ মুহূর্তে তুলে দাঁড় করালো। শক্তি খাটাতে না পেরে পড়ে যেতে নিল রানী। তার আগে জিদ্দাত তাকে শক্ত করে ধরল। ভেজা বেশ কয়েক গুণ চুল তার কপালে লেপটেছে। সে ফ্যাকাশে মুখখানা নিয়ে তাকালো স্বামীর কঠিন মুখপানে। জিদ্দাতে ধীরে ধীরে রাখলো তার কানের পেছনে হাত। সেখানে 2 আঙুল চাপতে রানী মুহূর্তে ঢুলে পড়ল তার প্রস্তুত বক্ষে। জড়সড় হয়ে ফ্লোরে শুয়ে আছে, চোখ বন্ধ তার। থরথরিয়ে কাঁপা অবস্থায় নিজের উপর তীব্র ঠান্ডা পানি পড়তে লাফিয়ে ওঠে রানী। প্রথমে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল সে, অতঃপর আশেপাশে তাকাতেই ভয়ে গা শিউরে উঠল। আবারও সে মহলটার সাক্ষাৎ, যেখানে তাকে জিদ্দাত আরও একবার নিয়ে এসেছে। কিন্তু সেটা স্বপ্ন নাকি বাস্তব ছিল সঠিক জানা নেই তার। সামনে তাকাতে বড় সিংহাসনে বসে থাকা জিদ্দাতের দিকে নজর যেতে ফাঁপা ঢোক গিলল। সারা শরীর তার ব্যথায় টনটন করছে, সাথে খুব শীত শীত লাগছে। 2 হাতে গা জড়িয়ে কাঁপছে। জাবরার জ্বলন্ত সিগারেট 2 আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে তার শান্ত স্বরে বলা বাক্য মহল কপালে। সারা অঙ্গ কাঁপল রানীর। সে কম্পিত স্বরে বলল, কি বলতে চাইছেন? জিদ্দাতের সামনে রাখা আছে ওয়াইনের বোতল। সে হাত দিয়ে ছিটকে ফেলল মুহূর্তে, চিৎকার করলো গলা ফাটিয়ে। করুন, নিত্য অর্ধনগ্ন হয়ে নয়, ফুল নগ্ন দেখা যায়। এহেন কথায় কারেন্টের ঝটকা খেল রানী। সাথে জায়গায় খানিক থমকে বসল। পুরো শরীর ঠান্ডায় জমে যাচ্ছে তার। এখন সে কি করবে? উপায় কি আছে কোনো? জাবরার যেটার কথা বলছে সেটা কোনো দিনও সম্ভব নয়। পুরো শরীর যে ব্যথায় টনটনিয়ে ছিঁড়ে যেতে চাইছে। খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে শক্তিটা তার শরীরে অবশিষ্ট নেই। চাবুকের আঘাতের জায়গাগুলো বিষাক্ত হয়ে আছে। থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ফ্লোরে 2 হাত ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। প্রথমে দাঁড়াতে ব্যর্থ হয়ে ফ্লোরে পড়ে গেল। হাল না ছেড়ে দ্বিতীয়বারের মতো চেষ্টা করে কোনো রকমে উঠে দাঁড়ালো। গায়ে চুপচুপে হয়ে ভিজে থাকা শাড়িটা দ্বিগুণ আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে নিল। অদ্ভুত নীল আঁখি জোড়ায় পানিতে টইটুম্বুর হয়ে গেছে ইতিমধ্যে। পাষাণ মানবের দিকে সে অশ্রু ভেজা নয়নে তাকালো। 2 হাত জোড় করে আকুতি মিশিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, ক্ষমা করে দিন না আমায়, ভুল করেছি। আমার এটা করা একদম ঠিক হয়নি, সেটা আমি স্বীকার করছি। দয়া করে এবারের মতো মাফ করে দিন। অসহায় কণ্ঠ শুনে কি পাষাণের মনে একটুও মায়া জন্মাবে? মনে তো হয় না। তার মাথায় অগ্নিশিখা জ্বলজ্বল করে জ্বলছে। শান্ত মস্তিষ্কে লাভার মতো টক বুগিয়ে ফুটছে। তার চোখ দুটো থেকে যেন রক্ত গড়িয়ে পড়বে, এতটা পরিমাণে লাল হয়ে আছে। সাদা অংশে লাল শিখর গজিয়েছে। বাদামি মণি দুটো আগুনের মতোই জ্বলছে। রাগে প্রতিটা দাঁত পিষে ভেঙে ফেলার উপক্রম। রানী সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না।
আতঙ্কে পুরো শরীর ঝাঁকুনি মেরে উঠছে। শ্বাস নেওয়াটা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। জিদ্দাত বজ্রপাতের ন্যায় দাঁড়ালো রাজকীয় সিংহাসন ছেড়ে। দু হাতে তুড়ি বাজাতে বিশাল সে মহলে আলোতে আলোকিত হয়ে উঠল। তীব্র আলোর জন্য রানী চোখ দুটো খিচে বন্ধ করে নিল। এতক্ষণ তো আবছা আলো জ্বলছিল,